এবং কোনো ভবিষ্যৎ ভালো না। আবার ফিচের যে র্যাঙ্কিং রেটিং এর কথা বলছি, ফিচ বলছে তুমি যাই করো না কেন সামনে তোমার পরিস্থিতি ভালো হচ্ছে না, বরং খারাপ হচ্ছে, সে কারণে র্যাঙ্কিংটা ডাউনগ্রেড করা। আরো দেখছে না, আসলে দেখলে কিন্তু সে এই রকম ভাবে ওর পাওনা, মানে রীতিমত ভারতের পাওনা আপনি দেবেন না। আদানি মোদির অলিগার্ককে বাংলাদেশে আসতে হয় টাকা চাইতে, আপনি তো সবার আগে দিয়ে দেওয়ার কথা ছিল। সব এসব করে ক্রমাগত আরো সিভিয়ারের দিকে যাচ্ছে এবং একটা বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। দেশের সচেতন নাগরিকরা দেশের অর্থনীতির হাল হকিকত জানার একটু চেষ্টা করেন। এর মধ্যে অনিবার্যভাবেই আসে ডলার সংকটটা এখন ঠিক কোন জায়গা আছে সেটা বোঝাপড়ার। এটা খুব স্বাভাবিক, কারণ গত 2 বছরের বেশি সময় থেকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে যে এসে পৌঁছেছে, তার পেছনে খুব বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ডলার সংকট। সেটা নিয়ে কিছু আপডেট আছে, সেটা নিয়েই কথা বলতে চাই। বেশ কয়েকটা লক্ষণ, আমাদের কাছে তো সঠিক তথ্য সরকার দেবে না, বরং আমরা কিছু ম্যানিফেস্টেশন, কিছু সিম্পটম দেখে সংকটটার এক্সটেন্ট এবং সেভিয়ারিটি বুঝতে পারি। আজকে সেটা নিয়েই কথা বলবো। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, আমরা খেয়াল করেছি যে কয়েকটা বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন মেতেছিলাম, কেউ বলবেন আমাদেরকে মাতিয়ে রাখা হয়েছিল। জনাব বেনজির, জনাব আজিজ এবং জনাব আনারের ঘটনা। জনাব আজিজকে নিয়ে অবশ্য সরকার তেমন কিছু না, এটা আমেরিকা থেকে আসা স্যাংশন, মানুষ কথা বলেছে। কিন্তু বাকি দুটো ঘটনা নিয়ে কেউ কেউ বলছেন এটা আমাদের মনোযোগকে ডাইভার্ট করার একটা চেষ্টা থেকে করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আসলে খুব মনে করি না, কারণ হলো এই ঘটনাগুলো দিয়ে যেসব বাস্তবতা আপনি সামনে আনছেন, সেটা দিয়ে সরকারের বিরাট সংকটের প্রশ্ন সামনে আসে। সুতরাং এটা এনে সরকার খুব গেইন করছে আমি মনে করি না। আর অর্থনৈতিক সংকট ডাইভার্ট, নানান ইস্যুর কথা বলছি, এর মধ্যে একটা কথা অনেকেই বলছেন যে অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটটা যে জায়গায় এসে পৌঁছেছে, যে জায়গার দিকে যাচ্ছে, কোনো কিছু দিয়ে আসলে এটাকে আর দাবিয়ে রাখা যাবে না, এটা নিশ্চিত থাকতে পারি আমরা। যাই হোক, একটু কথা বলি। কয়েকটা, ওই যে বললাম, কয়েকটা ম্যানিফেস্টেশন আছে, সেটা নিয়ে কথা বলে তারপর আমি আমার ইন্টারপ্রিটেশনের কথা বলবো। একটা খবর হচ্ছে আমাদের অনেকের চোখে পড়েছিল 4-5 দিন আগে, দ্রুত বকেয়া বিল ছাড় করতে অর্থমন্ত্রীকে অনুরোধ আদানি গ্রুপের একজন পরিচালক রীতিমতো বাংলাদেশে এসেছিলেন, প্রণব আদানি। এসে উনি অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তাদের বকেয়া বিল পরিশোধ করতে বলেছেন। কিছুদিন আগেই ভারতের বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি যে আদানি সাথে আরো কেউ ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে তো বাংলাদেশ বিদ্যুৎ কেনে, বিরাট একটা বকেয়া ওখানে পড়ে গেছে। এবং ত্রিপুরার যে কোম্পানি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করে, তারা তখন ভারতের একটা সংবাদ সংস্থার সাথেও কথা বলেছে। এই কথা বলাটা মানে আরো স্পষ্ট করে দেয় এবং আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয় করে দেয় যে বাংলাদেশ বিদ্যুৎ বিল দিতে পারছে না। এবং আমরা একই সাথে এটাও বলেছিলাম, এটাও বুঝি যে ভারতের সাথে অতি খাতিরের কথা বলা হচ্ছে। সেই ভারতও আসলে এই জায়গায় কোনো ছাড় দিচ্ছে না। জনাব আদানি তো মোদির প্রধান অলিগার্ক, তাদেরকে একটু থামো, একটু ধৈর্য ধরো না, তারা এখন রীতিমতো চলে এসে চাপ দিচ্ছে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এই প্রসঙ্গে বলেন, আদানি গ্রুপ দ্রুত তাদের বকেয়া পাওনা চাচ্ছে, বিদ্যুৎ বিভাগও যথাসম্ভব দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের চেষ্টা রয়েছে বকেয়া 2 মাসের মধ্যে নামিয়ে আনার। বর্তমানে 5 মাসের বকেয়া রয়েছে, এতে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলার বকেয়া পড়েছে। এটা একটা খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে আমেরিকার একটা প্রতিনিধি দল, ব্যবসায়ীদের এবং বিভিন্ন প্রতিনিধি মিলে একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসছে। তারা এসে অনেক রকম কথাবার্তা বলছে, তার মধ্যেও আমেরিকান কোম্পানিরা যে তাদের লভ্যাংশ নিতে পারছে না, সেটা নিতে পারা তাগাদা দেওয়ার কথা বলেছে। একটু পড়ি। একজন কূটনীতিক প্রথম আলোকে জানান, সম্প্রতি ঢাকা সফরের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ডলার সংকটের কারণে তার দেশের ব্যবসায়ীদের লভ্যাংশ এখানে আটকে থাকার প্রসঙ্গ তোলেন। আর ডোনাল্ড লুর সফরের ঠিক আগের দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসা ব্যবসায়ী প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন। এদিকে ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছেন, ডলার সংকটের কারণে গত কয়েক মাসে বিভিন্ন দেশের পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দিতে পারছে না বাংলাদেশ।
আবার উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানে বিল পরিশোধেও দেরি হচ্ছে। এককভাবে কোনো প্রতিষ্ঠানের অর্থের পরিমাণ বিপুল অঙ্কের না হলেও অনেকগুলো প্রতিষ্ঠান মিলে টাকার পরিমাণটা উল্লেখ করার মতো। ফলে বাংলাদেশের ডলার সংকটের কারণে সৃষ্টি হওয়া সমস্যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ভাবিয়ে তুলছে। এটা হলো আমেরিকা। তার মানে আমেরিকায় লু আসলেন, পিটার হাস কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে। এরও আগে পিটার হাস টিভির সাক্ষাৎকারে, বাংলাদেশের টিভির সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তাদের এই কোম্পানিগুলোর বকেয়া পাওনা না পাওয়ার কথা বলছেন। মানে বকেয়া তো না, আসলে কেউ কেউ বকেয়া পান আর কারো কারো লাভ করেছেন, সেই টাকা নিয়ে যেতে পারছেন না। শেভরনের টাকা নিয়ে যেতে পারছেন না, জনাব পিটার হাস শেভরনের কথা ক্লিয়ারলি বলেছিলেন। সো তারপর একটা ব্যবসায়ী প্রতিনিধি দল আসলো, তারা চাপ দিচ্ছে, বুঝতেই পারছে পরিস্থিতিটা কি। এরপরে যেটা, সেটা হলো আইএ, একটা সংস্থা, যে সংস্থাটা বাংলাদেশের পৃথিবীর এয়ারলাইনগুলোর যে সংস্থা, আমি এই সংস্থাটার নামটা একটু বলি, সেটা হচ্ছে IATA, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যারা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, এয়ারলাইনগুলো বিভিন্ন দেশে কি কি বকেয়া পাচ্ছে টাচ্ছে সেগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলে। তাদের অন্যান্য কাজও আছে, কিন্তু তারা এই ব্যাপারে অ্যালার্মিং দেয়। গতকাল তারা একটা নতুন নোটিশ দিয়েছে, যেসব দেশের কাছে বকেয়া পাওয়া যাবে তাদের কাছে, এর মধ্যে বাংলাদেশ $320 মিলিয়ন, 32 কোটি ডলার অঙ্কে আমরা যদি হিসাব করি, অঙ্কটা 4000 কোটি টাকার মতো হবে। মজার ব্যাপার, বাংলাদেশ এই তালিকায় 2 নম্বর, 1 নম্বর হচ্ছে পাকিস্তান, $411 মিলিয়ন। আমি আগে একদিন একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম, সেটা হলো এই যে এরা টিকিট বিক্রি করছে, সেই টিকিটের টাকাও তারা বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারছে না। এতে বিভৎস সংকট তৈরি হয়েছে। সেটা কিরকম, এই যেহেতু টাকা পাচ্ছে না, তারা তাদের ফ্লাইট কমাচ্ছে, এবং ফ্লাইট যেহেতু কমাচ্ছে এবং তাদের যেহেতু একটা টাকা এখানে আটকে গেছে, সেটারও একটা কস্ট অফ ফান্ড আছে, সেটা তুলে নেওয়ার জন্য তারা তাদের টিকিটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে এটার মাসুল এখন আমরা সাধারণ মানুষজন দিচ্ছি। ফিচ রেটিং বলছে ঋণমান B+ নামিয়ে আনা হয়েছে, কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘমেয়াদে দুর্বল। বাংলাদেশ রিজার্ভ ক্ষয় ঠেকাতে অনেক ব্যবস্থা নিল, এই পরিস্থিতির শিগগিরই উন্নতি ঘটতে যাচ্ছে না। তাই অর্থনীতির বহিস্থ খাতে ধাক্কা লাগলে বাংলাদেশ আরও অরক্ষিত হয়ে পড়বে। 2022 সাল থেকে বিদেশি মুদ্রা রিজার্ভের পতন ঠেকাতে বাংলাদেশ যেসব ব্যবস্থা নিয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করে ফিচ রেটিংস। এসব নীতির কল্যাণে অভ্যন্তরীণ বাজারে ডলার সংকট মোকাবিলা করাও সম্ভব হয়নি। এখন যে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে মুদ্রার বিনিময় হারের নমনীয়তা বাড়বে, তবে এই নীতির কল্যাণে যে বিদেশি মুদ্রা বাজারের সংকট মোকাবিলা করা যাবে বা রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হবে তা পরিষ্কার নয়। সোজা সাপটা কথা। এবার এগুলো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সেটা নিয়ে কথা বলি। সংকটটা কতটা, কেন আমি মনে করছি এটা একটা বিপদের পূর্বাভাস। ধরুন আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, আপনি একটা পরিবার চালান, আমি দেশ থেকে সরে আসি। কোনো কারণে ক্রাইসিস পড়লে আমরা চেষ্টা করব আমরা আমাদের নিজেদের পরিবারের মানুষজনের কিছু কাটছাট করতে। আমার কাছে যারা, আমি যদি ন্যূনতম আমার সম্মান রক্ষা করতে চাই, যারা আমার কাছে টাকা পায়, ধরুন আমার বাসায় একজন সাহায্যকারী কাজ করে যান পার্ট টাইম, তার একটা বেতন আছে, আমি চেষ্টা করব তার বেতনটা দিয়ে দিতে। আমি আমাদের সন্তানের টিউটর আছে, তার বেতনটা দিয়ে দিতে চাইব। আমি চেষ্টা করব আমি পাড়ার যে মুদি থেকে বাজার করি সেখানে বাকি না করতে। আমি দরকার একটু কম খাবো, কম পরবো। আমি আমার একটা বাইরে গিয়ে মাঝে মাঝে খেতাম, সেটা বাদ দেবো, আমি একটু কম কিনবো, এসব করতে পারি। আমি একটা জামা কম কিনবো, কিন্তু আমি চেষ্টা করবো ওগুলো করতে, কারণ আমি একজন মানুষ যিনি মানুষের সাথে লেনদেনের সম্পর্কটা ঠিক আছে, ভালো আছে, এটা রাখতে চাই। এটাই নিয়ম। এই কথাটা কেন বললাম, সরকার ডলার সংকট মোকাবেলার জন্য আমাদেরকে শেষ করে দিয়েছে, এই দেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে, বহুবার বলেছি। সে তার ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে করতে গিয়ে এসেনশিয়াল কমোডিটিস, মানে খাওয়াটাও না, মাঝে মাঝে আপনার জীবন বাঁচানো ফরজ হয়েছে। আমাদের মেডিকেল ইকুইপমেন্টস ইম্পোর্টের কি পরিমাণ ক্রাইসিস এই সরকার তৈরি করেছে আমি বহুবার দেখিয়েছি। হার্টের এসেনশিয়াল জিনিস, ভালভ, স্টেন্ট ঠিকমতো আনা যাচ্ছে না, যেগুলো আপনার জীবন রক্ষাকারী জিনিস। ঔষধ বানানোর যে অত্যাবশ্যকীয় উপাদান API, এগুলো ঠিকমতো আনা যাচ্ছে না। আর অন্যান্য ব্যাপার তো আছেই। আপনি এগুলোর সংকট তৈরি করেছেন। শুধু এগুলোর কথা কেন বলি, একটা বিলাসী পণ্যের সাথেও
দেশের অর্থনীতি জড়িত এবং গরিব মানুষ জড়িত। আমরা এটা অনেকে বুঝি না। ধরুন অত্যন্ত দামি একটা চকলেট, এটার ইম্পোর্ট রেস্ট্রিক্ট করা হলো, এটা গরিব মানুষ খায় না, কিন্তু ওই চকলেটটা যখন ইম্পোর্টেড হয়, ওটার একটা অফিস আছে, ওই অফিসে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এমপ্লয়িজ আছে, ওই অফিসে গরিব কর্মচারী আছে, ওটা বিভিন্ন সময় যখন আসে পণ্য পরিবাহিত হয়, ওটা কার্টন মাথায় করে নিয়ে যান একজন গরিব দিন মজুর। অত্যন্ত দামি চকলেট, যে চকলেটটা তার যে মজুরটা বহন করে নিয়ে যাচ্ছেন তার পরিবার কোনো কালেই খেতে পারবে না, কিন্তু এটা তার এমপ্লয়মেন্ট তৈরি করছে। তো আপনি এই জিনিসগুলো তো রেস্ট্রিক্ট করলেনই, কিন্তু বাইরের ব্যাপারটা ঠিক রাখার কথা ছিল। কেন ঠিক রাখার কথা ছিল? যে বললাম, আপনার একটা সুনামের দরকার আছে। এই রেজিম ক্ষমতায় আছে, তার উন্নয়ন হয়েছে এই ন্যারেটিভ দিয়ে। সে বাইরে বাংলাদেশকে একটা মিরাকল অফ ডেভেলপমেন্ট বলে, তাই না? অনেকে এই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন। সো আপনি যখন উন্নয়নের ব্র্যান্ডিং করেন এবং বহু ক্ষেত্রে সে তার এই বিভৎস লুটপাটের, চুরি ডাকাতির নির্বাচনকে, তার মানবাধিকার লঙ্ঘনকে, তার লুটপাটকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে বাই শোয়িং যে আমার এখানে দারুণ উন্নয়ন হচ্ছে, আমার এখানে দারুণ দারিদ্র্য কমছে, ইত্যাদি ইত্যাদি। ফলে আপনি যখন বিদেশিদেরকে টাকা দেন না, যখন বাংলাদেশের ডলার ক্রাইসিসের কারণে আমেরিকান কোম্পানি টাকা দিতে পারছে না, ভারতীয় কোম্পানি টাকা পাচ্ছে না, তারপরে আপনার এয়ারলাইনগুলো টাকা দিতে পারছে না, এবং এর মধ্যে অনেকগুলো এয়ারলাইনের এই পরিমাণ টাকা আছে, মানে অনেকগুলো দেশের কাছে এই তথ্য আছে এবং এগুলো ইন্টারন্যাশনাল নিউজ এখন। এটা আপনার উন্নয়নের বয়ানকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু আপনি না করে পারছেন না, তাই না? তার মানেটা হচ্ছে সংকটটা ওই পর্যায়ে চলে গেছে। আপনি আর সব কিছুর বিনিময়ে এই জায়গাগুলো ঠিক রাখার চেষ্টা করার কথা ছিল, বাট ইউ ফেইলস টু ডু দ্যাট, কারণ ক্রাইসিসটা এতটাই সিভিয়ার। অ্যাট দ্য সেম টাইম আইএমএফ আপনাকে লোন দিচ্ছে, সম্প্রতি তো এক মিরাকুলাস কাণ্ড, একটার জায়গায় দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছে, এত খাতির। বহুবার আপনাদেরকে আমি বলেছি, আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে আইএমএফ এর টোটাল যে টাকা, ইভেন $4.7 বিলিয়ন, ওটাও বাংলাদেশের এই ক্রাইসিসের তুলনায় কিছু না। কিন্তু আইএমএফ এর এত শর্ত মেনে, আমরা কথ্য ভাষায় বলি না, রীতিমতো নাকে খত দিয়ে টাকাটা সরকার নিতে গেছে, কারণ এটা যদি পায়, বিশেষ করে ওদের একটা ইসিএফ লোন আছে, দেখিয়েছে, ওদের ওয়েবসাইটই বলছে যে এটা ক্যাটালাইজেস আদার লোনস। এটা এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেটের মতো, আপনি এটা পেলে আপনি আরো অনেক লোন পাবেন। কিন্তু অনেক লোন আসলে আলটিমেটলি আমরা পাই নাই, এবং কোনো ভবিষ্যৎ ভালো না। আবার ফিচের যে র্যাঙ্কিং রেটিং এর কথা বলছি, ফিচ বলছে তুমি যাই করো না কেন সামনে তোমার পরিস্থিতি ভালো হচ্ছে না, বরং খারাপ হচ্ছে, সে কারণে র্যাঙ্কিংটা ডাউনগ্রেড করা হয়েছে। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সংকট আসলে কাটতে হলে আপনাকে ডলার আর্নিং বাড়াতে হবে। আপনি এই ইম্পোর্ট কমিয়ে, ওটা কমিয়ে, সেটা কমিয়ে, ওর পাওনা না দিয়ে এগুলো করে পেরে উঠবেন না। নো ওয়ে, ইনফ্যাক্ট এগুলো দিতে হবে, আজ হোক কাল হোক দিতে হবে। ইম্পোর্ট কমাতে কমাতে যে পরিমাণ সংকটের মধ্যে অর্থনীতিকে ঢুকিয়ে ফেলছেন, দিনের শেষে সেটা আপনার জন্য বুমেরাং হবেই। কিভাবে হবে এটা নিয়ে কথা বলেছি। সো আপনার ডলার ইনকাম বাড়ানো ছাড়া আসলে কোনো উপায় নাই। প্রশ্ন হচ্ছে ডলার ইনকাম কি বাড়বে? রীতিমতো আপডেট দেই, আবারও আপডেট দেব যে যেসব জায়গা থেকে ডলার ইনকাম বাড়ার কথা, সেই জায়গাগুলোর পরিস্থিতি কি। আমি অন্তত তেমন কোনো রকম কোনো আশার জায়গা দেখছি না সরকারের জন্য, সরকারও দেখছে না। আসলে দেখলে কিন্তু সে এই রকম ভাবে ওর পাওনা, মানে রীতিমতো ভারতের পাওনা আপনি দেবেন না। আদানি, মোদির অলিগার্ককে বাংলাদেশে আসতে হয় টাকা চাইতে, আপনি তো সবার আগে দিয়ে দেওয়ার কথা ছিল সব এসব করে, কিন্তু আপনি দিতে পারছেন না। ইউ আর ইন দ্যাট ক্রাইসিস। কারণ আপনি জানেন যা আছে তা তো বটেই, আসারও সম্ভাবনা যে অনেক কিছু আছে তা না। সেটা নিয়েও ডিটেল কথা বলবো। যাই হোক, বটম লাইন হচ্ছে এই আলামতগুলো, এই লক্ষণগুলো দেখে আমরা বলতে পারি, মানে সরকার তো আমাদেরকে জেনুইন তথ্য দেবে না, সো এই উপসর্গগুলো দেখে বলতে পারি রোগটা ক্রমাগত আরো সিভিয়ারের দিকে যাচ্ছে এবং একটা বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে।